ফ্লেক্সবক্স এর খুবই বেসিক একটা ফ্লেক্সবক্স কিন্তু আমরা ইউজ করতেছি এই কারণে এইসব মার্জিন প্যাডিং আমাদের জন্য ক্যালকুলেট করা না লাগে এইসব ক্ষেত্রে। এই কলামে এই রো এর মধ্যে মাঝখানে অ্যালাইন হয়ে থাকবে ভার্টিক্যালি ফ্লেক্সবক্সে, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। আর যদি আপনি হরিজন্টালি চান সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতে হবে। মার্জিন প্যাডিং এর কাজ এখানে নাই বললেই চলে। ওভারঅল ঠিক আছে, শুধু এই মার্জিন প্যাডিং গুলা ক্যান্সেল করতে হবে। আর হাইট ইউজ করছেন কোথাও? না ভাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপাতত মার্জিন প্যাডিং এর এই জায়গাটা আপনি ফ্লেক্স বক্স দিয়ে ইজিলি করতে পারবেন, বুঝছেন? এটা মাথায় জি রাখবেন। ভাই। আমার কোড। আচ্ছা, এই রোয়ে কিন্তু আমরা উইড স্পেসিফাই করে দেই নাই ভাই। উইড আমরা স্পেসিফাই করে দিছি কন্টেইনার লেভেলে। কন্টেইনারের যে উইডটা আছে রো এর, সেই উইডটা নেওয়ার কথা। আলাদা করে এখানে উইড আমরা স্পেসিফাই করিনি। রো নামটাই নিছেন, রো এর তো কোনো ইউজ করেন নাই, মানে স্টাইল দেন নাই। রো এর তো আমাদের কিছু স্টাইল দেয়া ছিল, এই শুধু এইসব বাদে ডিরেক্ট রো ক্লাসটাই তো আমাদের কিছু স্টাইল দেয়া ছিল, সেগুলো কই? কন্টেইনার সেম অবস্থা, ক্লাস নিছেন প্যাডিং দিছেন, কন্টেইনারের কাজ কি শুধু প্যাডিং দেয়া? কন্টেইনারের কাজ কি পান্না ভাই? ভাইয়া রো আর কলাম গুলাকে একসাথে রাখবে। আচ্ছা, সে একসাথে রাখার জন্য তার কি কি স্টাইল প্রয়োজন? প্যাডিং? ভাইয়া ডিসপ্লে ফ্ল্যাক্স ওগুলা তো আলাদাভাবে ক্লাস নিয়ে দিয়ে দিছি আমি। কন্টেইনারের কাজ কি ডিসপ্লে ফ্লেক্স দেয়া? মানে প্রপার্টি কি ডিসপ্লে ফ্লেক্স? ডিসপ্লে ফ্লেক্স আমরা কোথায় ইউজ করছিলাম বলুন তো? ভাইয়া রোতে। তা আপনি কন্টেইনারে ইউজ করছেন। তাহলে যেরকম স্ট্রাকচার বলা হয়েছিল সেটা কি করতেছেন আপনারা? নাকি ওই স্ট্রাকচার ফলো করলে আপনার কোড আউটপুট ঠিকঠাক হচ্ছে না? পার্সেন্ট দিলে কি আসলে এটা 50%, মানে টোটাল হাফ ভাগ হবে দুইটা কলম? ভাইয়া আমি ওইটা নিছিলাম যে সবগুলা যাতে আমার মাঝখানে চলে আসে, এর জন্য কন্টেনারে ফ্ল্যাগস দিছিলাম, মানে নেভিগেশন বার তারপরে অন্যান্য রো যেগুলো আছে। মাঝখানে চলে আসে বলতে? ভাইয়া কন্টেনারের ভিতরে নেভিগেশন বার আছে না, ওইটা যেন মাঝখানে চলে আসে, তারপরে রো গুলা যেন 80% জায়গা নেয় আর ওইটা যেন মাঝখানে থাকে। আচ্ছা, স্টিল আমাদের কিন্তু ফ্রেম যেটা দেয়া হয়েছিল যে স্ট্রাকচার, সেটার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না।
এখানে ভিউপোর্ট হাইট ইউজ করার প্রয়োজন নাই। ভাইয়া ওই ছবিটা না হলে খুব বেশি বড় হয়ে যাচ্ছে। কোন ছবিটা? এই ছবিটা? জি ভাইয়া, লম্বা ছবিটা। এটা আপনি হাইট ঠিক করে দিতে পারেন বা হাইট উইডথ ঠিক করে দিতে পারেন। ছবিটা এমনি একটু বড় সাইজের, যে অ্যাকচুয়াল পিক্সেল দেখেন 816 হাইটে, তো এই হাইটটা আপনি কন্ট্রোল করতে পারেন। ভাই আমি চাচ্ছিলাম এই ছবিটা আর নিচের ছবিটা যেন একই হাইট নেয়, এর জন্য। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা? না, এই ছবিটা আর নিচের, নিচে আরেকটা ছবি আছে, হ্যাঁ এটা উপরেরটা। এই যে এইটা? জি ভাইয়া। আচ্ছা, সেইটা আপনি কিভাবে করছেন? ম্যাক্স হাইট দিয়ে নাকি? জি ভাইয়া, ম্যাক্সিমাম হাইট দিয়ে। অ্যাটলিস্ট মার্জিন ইউজ করেন নাই সেন্টারে করতে? দেখেন ভিজুয়ালি আপনারা আউটপুট মানে সেম করতে পারতেছেন, কিন্তু আপনাদের স্ট্রাকচারটা ঠিক হইতেছে না ম্যাক্সিমামেরই। স্ট্রাকচার বলতে যদি আপনারা শুধু এই যে ক্লাস নেম আর মানে ক্লাস নেম দিয়েই যদি সীমাবদ্ধ থাকেন, সেগুলোর প্রপারলি স্টাইল না করেন, তাহলে কোনো কাজ হবে না। আচ্ছা, সর্বমোট 3 জন সাবমিট করছেন? এটা কি ভাইয়া প্যাডিং এর সমস্যা নাকি কেমন কি বুঝতেছি না। খুব সম্ভবত। এতে প্যাডিং দেওয়া আছে তো এই জন্য কি হয়তো 20 পিক্সেল প্যাডিং দেওয়া আছে রাইট সাইডে। ফুটারের যে মেনুগুলো আছে রাইট সাইডে 20 পিক্সেল করে প্যাডিং দেওয়া আছে। আচ্ছা, এটা আপনার, আমি কিন্তু একটা ডিসপ্লে ভ্যালু দেখতে পাচ্ছি না। একটা ডিসপ্লে ভ্যালু দিয়ে দিতে বলছিলাম এইখানে, যখন আপনারা ইনলাইন লেভেল এলিমেন্ট গুলোকে মডিফাই করবেন, তাহলে প্যাডিং গুলো দিলে আপনার প্রপারলি আসবে। দেখেন এখন জায়গা নেই, সেজন্য কিন্তু এটা নিচে চলে আসছে। তো আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে জায়গা ছিল না, কিন্তু এর যে ইনলাইন যেহেতু সেটা হচ্ছে স্ক্র্যাম্বলড হয়ে গেছিল অনেকটা, ওইটা যে র‍্যাপ হয়ে নিচে চলে আসছিল। তো এখন দেখেন জায়গা নাই, সেজন্য কিন্তু এটা নিচে চলে আসছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, ইনলাইন ব্লক দিয়ে দেখা লাগবে। ইনলাইন ব্লক বা ইনলাইন ফ্লেক্স এগুলো দিলে আমরা হচ্ছে ইনলাইন, যখন বলছিলাম ডিসপ্লে ভ্যালু চেঞ্জ করার কথা, তখন কিন্তু বলছিলাম যে এই ইনলাইন এলিমেন্টকে কিন্তু আমরা উইড হাইট দিতে পারি না, আর এটা মার্জিন প্যাডিং অ্যাপ্লাই করলেও কিন্তু প্রপারলি কাজ করে না। এর আগেও গত দিনও দেখানো হয়েছিল যে প্যাডিং এর জন্য কিন্তু এটা মূল কন্টেইনার থেকে বাইরে চলে গেছিল। এই যে টপ নেভিগেশনে যেটা আছে, এই বাটনটা। তো এগুলা আপনারা যখন প্যাডিং অ্যাপ্লাই করবেন এই বাটনগুলোতে, মানে ইনলাইন লেভেল এলিমেন্টে, তখনই তাদের ডিসপ্লে ভ্যালুটা চেঞ্জ করে দিবেন। হয় ইনলাইন ব্লক ইউজ করবেন, আদারওয়াইজ ইনলাইন ফ্লেক্স ইউজ করবেন। যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছিল সেটা আপনি যতবারই নেস্ট করেন না কেন, এই কন্টেইনার রো কলাম, এতে কিন্তু আপনাদের এই মানে একটা রো এর মধ্যে যতগুলা কলাম নেন বা
একটা কন্টেনারের মধ্যে যতগুলো রো নেন আপনাদের কিন্তু এই যে ইন্টারনাল যে স্পেস আছে এই স্পেসটা কিন্তু কমবে না, সেমই থাকবে আপনার। তারপর হচ্ছে যেটা হবে যে আপনার স্ট্রাকচারও ভাঙবে। রো যদি আপনি বুঝতে পারেন যে এটা একটা রো হচ্ছে, তাহলে এই রোতেই তো কিন্তু আপনি এই কলামগুলা বা এলিমেন্টগুলা অ্যালাইন করবেন বা ডিস্ট্রিবিউট করবেন এই রো এর মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সেন্টারে বলেন বা জাস্টিফাই কন্টেন্ট যেটা ইউজ করেন রাইটে আর লেফটে, সেটা কিন্তু আপনার কোডে দেখা লাগবে না, মার্জিন প্যাডিংও ইউজ করা লাগবে না। আপনি জাস্ট প্রপার্টি মানে ভ্যালুগুলো ভাই কোডে লিখে দিবেন। কন্টেনারে কোনো নিচের কন্টেনারে আমি যেখানে কন্টেনার স্টাইলটা দিয়েছিলাম, তো ওখানে কোনো স্টাইলের প্রয়োজন পড়তেছিল না, তাই আর কি। আচ্ছা, ওইটা তো স্ট্রাকচার তো আসলে স্টাইলের প্রয়োজন পড়ে না আপনাদের। একটা মানে স্ট্রাকচারটা এই জন্যই যে এইটা আপনার পরবর্তীতে কাজে লাগবে, এই ডিজাইন আপনার লাগতেছে না আসলে। এটা কিন্তু ঠিক না। আপনার এই কন্টেইনার দেখেন, কন্টেইনারটা কিন্তু এই যে ফুল 100% এই ভিউপোর্ট জুড়ে আছে, এই জন্য মনে হচ্ছে যে আপনার কাজে লাগতেছে না। বাট আপনি কন্টেইনার দিছেন, বাট কন্টেইনারের একটা আমরা সাইজ বলে দিছিলাম, সাইজ প্র্যাকটিস করতেছিলাম 960 বা 1200 পিক্সেল, এবং যেটারে আপনার এই মার্জিন জিরো অটো দিয়ে সেন্টারে আনা হয়েছিল। তো এই আপনি যদি এটার সাথে আর এইটার যদি আপনি অ্যালাইন করতে চান ঠিকঠাক ভাবে, ধরেন দুইটা আলাদা সেকশন, এগুলো তো আর এক সেকশনে হবে না। তো সেক্ষেত্রে আপনি কন্টেইনার, এটা আপনার কন্টেইনার ফ্লুইড আছে মানে 100% উইড নিছে পুরো ব্রাউজারে, বাট এটা কিন্তু 100% নাই। এটা হয়তো এর যতটুকু প্রয়োজন আছে, ধরেন 1200 পিক্সেল যেটা আছে সেটা। তো ওভারঅল আমরা যদি কন্টেইনারের যে স্টাইলগুলো ইউজ করছিলাম সেগুলো যদি ইউজ করি, তাহলে আমরা কিন্তু এই যে দেখেন এরকম স্ট্রাকচার পাইতে থাকবে। একটা কন্টেইনার হবে, একটা কন্টেইনার হবে। এই কন্টেইনার গুলোর কিন্তু আপনার ওয়েট কিন্তু সেম হবে এবং সবগুলাই কিন্তু মাঝখানে থাকবে। So, এদিক দিয়েও কিন্তু আমরা প্রপার একটা স্ট্রাকচার পাচ্ছি। আর এর মধ্যে তো আপনার রো আছে, রো এর কাজ করবে, কলাম গুলা এভাবে চলে আসবে। তো আপনার কন্টেইনার রো কলামের কাজ হচ্ছে এইটা। মনে করেন যে আপনার টোটাল ওয়েবসাইটে এরকম তিনটা সেকশন আছে। সো তিনটা সেকশন আপনি মানে ভিজুয়ালি আউটপুট করবেন কন্টেইনার দিয়ে সেম লেভেলে। দেখেন এই কন্টেইনার ইউজ করার কারণে কিন্তু এই লেভেলগুলো সেম হয়ে যাচ্ছে। আমরা চাইলে 100% উইডো নিতে পারতেছি, আবার ফিক্সড একটা উইডো নিতে পারতেছি যখন যেমন প্রয়োজন। তারপরে কন্টেইনারের মধ্যে আমরা রো রাখতেছি এবং রো এর মধ্যে কলাম রাখতেছি। তো আলটিমেটলি দেখেন এই কন্টেইনার প্লাস রো এর মধ্যে যে কলামটা নিছি আমরা, এখানে যদি 3 ভাগে ভাগ করি সমান, তো এই এখানেও কিন্তু সমান 3 ভাগে ভাগ হইলে কিন্তু এই জিনিসটা একদম একই লেভেলেই থাকবে, আপ ডাউন হবে না কোনো, সেম লেভেলে থাকবে। তা আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখা গেল যে এই কন্টেইনারটা মানে কন্টেইনার কোনোটাই নিচ্ছেন না, এরকম করতেছেন। ফলে দেখা গেল যে এই যে কন্টেইনারটা আছে যেটা আপনার 100% জায়গা জুড়ে আছে, এই জায়গার এর মধ্যে যে এলিমেন্ট গুলো নিচ্ছেন সেগুলো হয়তো একটু সরে যাচ্ছে, এরকম ডানে বামে সরে যাচ্ছে বা প্রপারলি সেন্টার হইতেছে না। দেখা গেল যে এই কন্টেইনার অনুযায়ী সেন্টার হইলো, এটা আপনার ওভারঅল পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তো ওভারঅল পেজের সাথে যেন আমাদের লেআউটটা একদম মানে সলিড থাকে এবং সামঞ্জস্যপূর্ণ থাকে, তো সেই জন্যই আমরা হচ্ছে এই স্ট্রাকচারটার কথা বলতেছি আপনাদের বারবার, যে কন্টেইনার রো কলামে যে স্টাইলগুলো দেয়া হয়েছে শুধু ক্লাস নেম না, স্টাইলগুলো সহ ইউজ করবেন। জি ভাইয়া। তো এইটা যদি আপনি ঠিক রাখেন, নেক্সট টাইম কিন্তু আপনার আর চিন্তা করা লাগতেছে না যে আপনার এই যে এখানে আপনি একটা কলাম নিলেন, এটা প্যাডিং টপ কত দিবেন বা প্যাডিং লেফট কত দিবেন, এটার প্যাডিং লেফট কত দিবেন, এগুলো কিন্তু চিন্তা করা লাগতেছে না। জাস্ট আপনি এই স্ট্রাকচারটা ফলো করলে সবগুলো কিন্তু অটোমেটিক্যালি একদম সুন্দর করে এরকম একটার পর একটা আসতেই থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো স্টাইল আসলে প্রয়োজন নাই, বাট নিলে আমাদেরই সুবিধা হবে।
কলামগুলোতে আমরা হাইট ইউজ করতে নিষেধ করছিলাম না। মনে ছিল না। হাইট এখানে তো আপনার আসলে ইউজ করার প্রয়োজন নাই। যখন উইথ অটোমেটিক নিয়ে নিত হাইটটা, মনে ছিল না। হ্যাঁ, যখন মানে আপনি যখন একটা ডিজাইন দেখে কাজ করবেন তখন এই যে স্পেস গুলা আপনি ঠিকঠাক মতো দিতে পারলে কন্টেন্টের যতটা হাইট ছিল, কারণ আপনার ডিজাইনে এটা যদি 200 পিক্সেল থেকে থাকে হাইট, লাইক ফন্ট সাইজ, তারপরে এই ফন্টের গ্যাপ গুলা, এই স্পেস গুলা, প্লাস আইকনের যা সাইজ আছে, এগুলা যদি আপনি ঠিকঠাক মতো দিয়ে দেন, তাহলে আপনার কন্টেন্টের এই বক্সটার যে হাইট আপনি 200 পিক্সেল দিতে যাচ্ছেন, বা ডিজাইনে যদি 200 পিক্সেল থেকে থাকে, এটা কিন্তু অটোমেটিক্যালি 200 পিক্সেল চলে আসবে, আপনাকে ডিফাইন করে দেয়া লাগবে না। ডিফাইন করে দিলে কিন্তু কন্টেন্টটা দেখা গেল সামহাও ওভারফ্লো হচ্ছে, বা আপনার এটা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করতেছে না, একটা একটার উপরে ওভারল্যাপ করতেছে। হাইট দিলে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়তে হবে। যখন আমরা পজিশন ইউজ করব, পজিশন অ্যাবসোলিউট বা ফিক্সড পজিশন ইউজ করব, পজিশন করার সময় আমরা হাইটটা খেয়াল করব, এর আগে আমাদের হাইট নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। জি ভাই। একই কথা ভাই, একই অবস্থা, উন্নতি নাই কোনো। প্যাডিং প্যাডিং ইউজ করতে, প্যাডিং মার্জিন ইউজ করতে কিন্তু না করা হয়েছিল এখানে। এই যে কলামে আপনি প্যাডিং দিয়ে দিয়েছেন। ভাই আমি এটা সেন্টারে আনতে পারতেছিলাম না, যার কারণে পরবর্তীতে প্যাডিং দিয়ে এটা নিয়ে আসছি। ফ্লেক্স দিলে তো সেন্টারে আসার কথা প্যাডিং ছাড়াই। প্যাডিং টপটা তাইলে উঠাই দিলাম, এখন এই যে এরকম আসতেছিল, তাই তো? জি ভাই। অ্যালাইন আইটেমস দিয়ে ওটাকে দেখছিল? মাঝখানে, জি ভাই ট্রাই তো করছিলাম, মোটামুটি সবগুলাই ট্রাই করছিলাম। অ্যালাইন আইটেমস দিলে আপনার একটা সরে আসলো, বাকিটা আসতেছে না, কাহিনী কি? পজিশন ইউজ করছেন নাকি? পজিশন, জি ভাই, এই যে পিকচারটাকে ইয়া করার জন্য রিলেটিভ ইউজ করছিলাম, পজিশন রিলেটিভ ইউজ করছি। আপনার পিকচার তো কোনো হাইটই পাই নাই, পিকচার আছে যে কলামটাই, দেখছেন? জি ভাইয়া দেখতেছি। হাইট পাই নাই কেন বলুন তো? এইটা কি আসলে পজিশন করে এই পাশে আনা হয়েছিল নাকি? অনেকেই কিন্তু পজিশন ইউজ করেন নাই, তাদেরও কিন্তু এই পাশে আসছে, সেন্টারও হয়েছে।
আপনি কি গত মানে এক্সামে যেটা সাবমিট করছিলেন এখানেও সেটা দিছেন? না ভাইয়া, পরিবর্তন করছি। এখানে এই বডি নামে কোনো ক্লাস নিতে নিষেধ করছিলাম লাস্ট ক্লাসে। মানে ডিরেক্ট বডি নিতে, কিসের বডি, কোনো কার্ড বা কোনো সেকশনের বডি সেরকম করে উল্লেখ করে দেবেন, ডিরেক্ট বডি দিবেন না। বডি একটা ট্যাগের নাম, যেহেতু ট্যাগ নেম আপনি ডিরেক্ট ক্লাস নেম হিসাবে ইউজ করতেছেন, সেখানে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ হয়ে যায়। ওকে ভাইয়া, তাহলে ওটার নাম পরিবর্তন করে দিব না। কন্টেইনারে এখানে ম্যাক্স উইড ইউজ করতে বলা হয়েছিল, আর দুই পাশে ভাইয়া ম্যাক্স আমি ট্রাই করে দেখলাম ভাইয়া, ম্যাক্স করলে হচ্ছে কি মানে একটু ইয়া করলেই ভাঙে যাচ্ছে পুরো বডিটা, ওই জন্য আমি নর্মাল ইয়াই রাখলাম। আর মিনিমাম করলে দেখা যাচ্ছে যে পুরো ডিসপ্লেটাই নিয়ে নিচ্ছে। আচ্ছা, ম্যাক্স করলে তো ভাঙবে, সেজন্য আর কি দেওয়া। পরবর্তীতে তো আমরা রেসপন্সিভ করবো না, তো সারা জীবন এটাই করবো না। আমি ট্রাই করে দেখলাম যে ম্যাক্স করলে দেখা যাচ্ছে ভাঙে যাচ্ছে একটু ইয়াতে, ওই জন্য আমি এটা আপাতত ইয়াই রাখলাম, ওয়াইড রাখলাম। ম্যাক্স দিলে তো ভাঙার কথা না, যেহেতু আপনি ফুল স্ক্রিনে করতেছেন। স্ক্রিন ছোট করলে ভাঙতে পারে কলামগুলা। জি ভাই, স্ক্রিন ছোট করলেই মানে যদি একটু ইয়া করতে যাই তখনই ভাঙে যাচ্ছে, তাছাড়া এমনি নর্মাল ঠিক আছে। আচ্ছা, 4 জন মনে হয় দিচ্ছেন। রোতে আমরা প্যাডিং দেই নাই। এটা মার্জিন দিয়ে ডিস্ট্রিবিউট করতে হয় না, এখানে ফ্লেক্স বক্স ইউজ করছেন তো ফ্লেক্স দিয়ে ডিস্ট্রিবিউট করবেন। মার্জিন দিতে দিব আমরা যখন স্পেস আনবো দুইটা এলিমেন্টের মাঝে। এই যে ইনলাইন লেভেল এলিমেন্টে যখন আপনি মার্জিন প্যাডিং ইউজ করবেন, ডিসপ্লে ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, আর ইনলাইন ফ্লেক্স বা ইনলাইন ব্লক ইউজ করবেন। মার্জিনের ইউজ যত সম্ভব কম করতে বলছিলাম, কিন্তু আপনার এখন পর্যন্ত আমি কোনো সিলেক্টর পাইলাম না যে সিলেকশন ব্লকে আপনি মার্জিন হাইট এইসব ইউজ করেন নাই, সবগুলাতেই মার্জিন। তো এই ভিপোর্ট হাইট ইউজ করার কারণে কিন্তু এটা ভিপোর্টের সাথে রিলেটিভ হয়ে গেছে এখন। আর উইড যেটা আপনি যদি চান মানে পুরা স্ক্রিন জুড়ে থাকবে, শুধু কন্টেইনারের আগে আপনি একটা ডিপ নেবেন, যে ডিপটার মধ্যে আপনি এই কন্টেইনারটা রাখবেন। বাই ডিফল্ট কিন্তু ডিপের আপনার যে পুরা উইড জুড়েই থাকবে, তো ওইটাই নিলে ওইটাতে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন সেক্ষেত্রে কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ড জুড়েই মানে ব্যাকগ্রাউন্ডটা পুরো উইড জুড়েই থাকবে স্ক্রিনে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি।
ফ্লেক্স বক্সটা ইউজ করব না, ডিসপ্লে ফ্লেক্স। কন্টেইনারে তো আমরা ফ্লেক্স ইউজ করি নাই, করছিলাম কি? মার্জিন মার্জিন অটো দিয়ে করছিলেন। হ্যাঁ, ম্যাক্স উইড মার্জিন 0 অটো আর একটা প্যাডিং দিছিলাম 15 পিক্সেল আর 2%। জি ভাই, প্যাডিং দিছিলেন। এই হচ্ছে আমাদের মানে কন্টেইনারের বেজ স্টাইল। এই ছাড়া কিন্তু আমরা কন্টেইনারকে আমরা কিন্তু আর কোনো স্টাইলই দেইনি। এখানে ফ্লেক্স এর কোনো কাজ নেই। ফ্লেক্স এর কাজ শুরু হচ্ছে আপনার রো থেকে, কারণ রো এর মধ্যে আমরা কলামগুলো ডিস্ট্রিবিউট করব। জি ভাই, বুঝছি। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সিমান্টিক এলিমেন্ট অনুযায়ী এখন আমরা ট্রাই করব, ঠিক আছে? সিমান্টিক এলিমেন্ট বলতে এই যে নেভিগেশনের জন্য, মানে এই যে মেনু যেগুলো আছে এটার জন্য আমরা নেভ ট্যাগটা নিব ডিভ ট্যাগের বদলে। জাস্ট একটা ডিভের মধ্যে রাখতাম, সেই ডিভ ট্যাগটার নামটা আমরা বদলাই দিব নেভ ট্যাগ। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, একটু লিখে নেই। আচ্ছা, যারা লিখতেছেন লেখা হয়ে গেলে আমাকে একটু বলবেন, একটু সংকেত দিয়ে লেখার চেষ্টা করবেন। জি জি ভাইয়া, কন্টিনিউ করেন ভাইয়া। আচ্ছা, তো এই টোটাল সেকশনটা আমরা একটা নেভিগেশনের মধ্যে রাখবো, ন্যাভ আইটেমের মধ্যে রাখবো, ন্যাভ ট্যাগ। তো ন্যাভ ট্যাগটাকে এখানে আমাদের কিন্তু রো কলামের কোনো কাজ নাই। তো চাইলে আপনারা রো কলাম দিয়ে করতে পারেন, সেটা একটু কমপ্লেক্স হবে, বাট আপনারা নরমালি ফ্লেক্স বক্স দিয়েই করতে পারবেন এটা। এই ইমেজটার জন্য একটা ডিভ নেবেন, এই ইমেজটার ডিভের মধ্যে আপনারা ইমেজটারে রাখবেন। এটা গেল একটা ডিভ। আর এই টোটাল যে লিঙ্কগুলো আছে এগুলো আপনারা চাইলে ইউএলএলআই দিয়ে করতে পারেন, আবার নরমালি এই অ্যাঙ্কর ট্যাগ, একটা ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ গুলো দিয়েও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করেন। আর দেখেন এই যে লাস্টের যে বাটনটা আছে, এই বাটনটা কিন্তু অন্যান্য বাটনটার থেকে একটু আলাদা, প্লাস এটার স্পেসিংটাও একটু আলাদা, এখান থেকে বেশি দূরত্ব আছে। তো এটা যেটা করতে পারেন, এই লাস্ট আইটেমটা সিলেক্ট করে, লাস্ট চাইল্ডটা সিলেক্ট করে আপনি এটা প্যাডিং বা মার্জিন দিয়ে, আপনি যে যে মার্কআপ দিয়ে করেন সেখানে প্যাডিং বা মার্জিন যে কোনো একটা অ্যাপ্লাই করলেই এই স্পেসটা বাড়াইতে পারবেন আপনি ইজিলি। এটার জন্য আলাদা একটা ডিভ নেওয়ার প্রয়োজন নাই। তো ন্যাভ বারে আমাদের দুইটা ডিভ হবে, একটা ডিভ এই ইমেজটাকে ধরে রাখবে, একটা ডিভ বা এটা আপনারা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই ইমেজটা কিন্তু সবসময় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকবে। তো এই এই ডিভটা গেল, এই ডিভটার কাজ গেল। আর এই আর একটা ডিভ, দুইটা ডিভ। এখন এই দুইটা ডিভ আপনারা দুই পাশে করবেন কিভাবে বলেন তো? মার্জিন রাইট অটো। না না, মার্জিন রাইট অটো তো আপনি কন্টেইনারে দিবেন। জি ভাইয়া। আচ্ছা, স্যার ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর তারপর স্যার জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিলে তো হবে। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে আপনার এই যে দুইটা কন্টেন্ট, এই যে এখানে যদি একটা বার ধরেন, আমরা কল্পনা করে নিলাম যে আমাদের কন্টেইনারের উইড একদম এই পুরো এইটুকুই, ঠিক আছে? তো এই পুরো এইটুকুর মধ্যে স্পেস সমানভাবে বন্টন হয়ে যাবে। তার পরবর্তীতে এটা আপনার মার্জিন রাইট দেওয়ার প্রয়োজন নাই, এখানে প্রয়োজন হবে না আশা করি, যেহেতু দুইটা ডিভ আমরা ডিস্ট্রিবিউট করে দিছি ফ্লেক্স বক্স দিয়ে। পরে যে ডিভটা আছে এই ডিভটা আপনারা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলেন, ফ্লেক্স দেওয়ার পরে এই অ্যাঙ্কর ট্যাগ গুলা স্পেস দিয়ে দিবেন, আপনার মানে ডিস্ট্রিবিউট করে দিবেন। বোঝা গেছে ন্যাভ বারের কাজটা? জি ভাইয়া, বুঝে গেছি। আচ্ছা, তো এরপরে আসেন, ধরেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আলাদা সেকশন আছে,
এটা হচ্ছে এই দুইটা কলামের ব্যাকগ্রাউন্ড, মানে দুইটা কলামের যে রো আছে সেই রোটার ব্যাকগ্রাউন্ড। তো এটার জন্য আমরা একটা সেকশন ট্যাগ নিব। প্রথমে সেকশন ট্যাগ নিব, তার মধ্যে আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনারের মধ্যে আমরা রো কলাম নিব। কলাম আসবে দুইটা আমাদের, একটা কলাম একটা কলাম। দেখেন এই কলামটার হাইট ধরেন 600 পিক্সেল আছে। আমি মানে আপনাকে হাইট 600 পিক্সেল দিতে হবে এরকম না, আমি জাস্ট অ্যাজুম করে নিতে বলতেছি আপনাদের যে এটার হাইট 600 পিক্সেল আছে। এটার হাইট যদি 600 পিক্সেল থাকে তাহলে কিন্তু এটা আপাতত দেখে মনে হচ্ছে যে এই কলামটার কিন্তু সেন্টারে আছে ওভারঅল। তো আপনারা যদি চান যে দুইটাই সেন্টারে থাকবে, সেক্ষেত্রে এই যে ডিসপ্লে রো এ যেহেতু ডিসপ্লে ফ্লেক্স আছে, তাহলে রো কে আমরা যদি বলে দেই যে অ্যালাইন আইটেম সেন্টার, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই 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 কলামটা কিন্তু সেন্টারে চলে আসবে, জাস্ট এই বক্সগুলা। তারপর বক্সটা সেন্টারে আসলে আপনারা এর মধ্যে কন্টেন্ট গুলো দিয়ে দিবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড, যে আমরা প্রথমে যে সেকশনটা নিছি, সেই সেকশনে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করি, সেই সেকশন কিন্তু ব্রাউজারের পুরোটা ওয়েট জুড়েই থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখেন পুরো ওয়েট জুড়েই পাবো ব্রাউজারের। এর জন্য আপনারা চাইলে সেকশনে একটা ক্লাস নিয়ে নিতে পারেন, এই যে হেডার সেকশন নামে একটা ক্লাস নিয়ে নিতে পারেন। এই সেকশনটুকু বুঝছেন? ভাইয়া এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি পুরো উইডথটা জুড়ে আসে তাহলে নিচে কি স্ক্রল বার চলে আসবে নাকি, স্ক্রল চলে আসবে নাকি আবার নিচে? না না, ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল বার আসবে না। ভাইয়া উপরে ন্যাপ বার দেওয়ার কারণে আমি যখন 100 VH ইউজ করব তখন তো একটা স্ক্রল বার চলে আসতেছে। দেখেন এই দুইটা তো আলাদা হবে। এটা আপনি ন্যাভ একটা ট্যাগের মধ্যে নিছেন, এটা আবার সেকশন ট্যাগের মধ্যে নিবেন। সেকশন ট্যাগের মধ্যে নিয়ে আপনি কন্টেইনার রো কলাম এইভাবে নিবেন এই সেকশনটা। এটা আলাদা করবেন। ও জি ভাইয়া বুঝছি। এটা আলাদা হবে, এটা আলাদা হবে। আলাদা আলাদা করে করতে বলতেছি, আলাদা আলাদা করে করাই বেটার, কারণ একসাথে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। ন্যাপবারকে তো 100 ভিউএইচ দেওয়ার প্রয়োজন নাই। আর এটা যদি 100 ভিউএইচ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 100 ভিউএইচ আসবে না, মানে নিচে একটু চলে আসবে। কারণ 100 ভিউএইচ দিলে এরকম আসবে, নিচের যে জায়গাটুকু আছে এটুকু আবার স্ক্রল করতে হবে। তো আপাতত 100 ভিউএইচ দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? মার্জিনের কিন্তু কোনো কাজ নাই এখানে, জাস্ট ওই কন্টেইনার রো কলামে যে মার্জিন প্যাডিং দেওয়া হয়েছে শুধু সেইগুলাই থাকবে, আর অ্যাডেড কোনো মার্জিন প্যাডিং দেওয়ার দরকার নেই। এই দুইটা সেকশন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এই যে দেখেন এই 5টা ইমেজ আর এই টেক্সটটুকুর জন্য একটা সেকশন নেবেন। সেকশন ট্যাগে কিন্তু আমরা যখন একটা সেকশন ট্যাগ নিব, তার মধ্যে কিন্তু আমরা কন্টেইনার রাখবো। আচ্ছা, তো বেসিক্যালি আমি আপনাদের যে মার্কআপটার কথা বলতেছি সেটা হচ্ছে সেকশন নেবেন। সেকশনের মধ্যে আপনারা কন্টেইনার নামে একটা ক্লাস নেবেন, মানে আমরা রো কন্টেইনার যেভাবে নিই জি তার মধ্যে নেবেন রো, তার মধ্যে আপনার আসবে কলাম, আর তার মধ্যে আসবে হচ্ছে আপনার কন্টেন্ট গুলা বসাই দিবেন। এরকম হবে আমাদের মার্কআপ। যখনই একটা সেকশনের কথা বলতেছি, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি ভাইয়া।
তো এই সেকশনটা যেটা আছে এটা কিন্তু এটারে আমরা কোনো স্টাইল দেই নাই। এটা কিন্তু ব্রাউজারের পুরো জায়গাটা জুড়েই থাকবে। তারপরে যে কন্টেইনার আছে, কন্টেইনারের যে উইডথটুকু আমরা ডিফাইন করে দিব, সেই উইডথটুকু নিয়ে থাকবে এবং মাঝখানে চলে আসবে মার্জিন জিরো অর্ডার কারণে। আর তারপরে দেখেন রোতে আছে, এই রো এর কাজ কি? রোকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব এবং রো এর মধ্যে কিন্তু এই কলামগুলো থাকবে। এই কলামগুলো উইড অনুযায়ী রো ডিস্ট্রিবিউট করে দিব। আর এই রোতেই কিন্তু আমরা এই যে অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এগুলো ইউজ করব। আর যদি আমাদের স্পেসিফিক কোনো এলিমেন্টকে আমরা জাস্টিফাই বা অ্যালাইন আইটেম দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু অ্যালাইন সেলফ ইউজ করতে হবে এবং এই কলাম লেভেলে যেগুলো আছে মানে ফ্লেক্সের ডিরেক্ট চিলড্রেন যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে একদম ইনিশিয়াল যে মার্কআপটা আছে সেকশনের, এইটা বুঝতে পারছেন? ভাইয়া তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি সেকশনের মধ্যে অ্যাপ্লাই করব? হ্যাঁ, যদি আপনার পুরো আপনাদের পুরো জায়গাটা জুড়েই যদি থাকে, পুরো ব্রাউজারের উইডথ জুড়ে যদি থাকে, সেক্ষেত্রে এই যে এখানে যেমন আছে পুরো উইডথ জুড়ে আছে, তা আমার পুরো উইডথ জুড়ে কোন এলিমেন্টটা আছে? আমাদের কন্টেইনার কিন্তু 1200 পিক্সেল জায়গা জুড়ে আছে শুধু, এর বাইরে কিন্তু নাই। এর বাইরে কিন্তু মার্জিন প্যাডিং আছে কন্টেইনারে। তো কন্টেইনারকে ধরে রাখছে কে? সেকশন ধরে রাখছে কন্টেইনারকে। আচ্ছা, এই মার্কআপটা আমি আপনাদের দিয়ে দিলাম। এই যে সেকশন, এই সেকশনটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, একটু ভিজুয়ালাইজ করতে হবে। জি ভাইয়া। কন্টেইনারকে আমরা হচ্ছে 1200 পিক্সেল জায়গা দিছি আমাদের সিএসএস এ, বা 1000 পিক্সেল যে যেরকম দিছেন আর কি, ম্যাক্স উইডথ 1200 পিক্সেল। তো এই 1200 পিক্সেলের বাইরে কিন্তু কন্টেইনারের আর জায়গা নাই। তো এই আর পুরো ব্রাউজারের জায়গা মানে পুরো ব্রাউজারের উইডথটা কিন্তু এই সেকশন ট্যাগটা নিছে। এই সেকশন ট্যাগটা একটা ডিভের মতো, ডিভ যেমন পুরো উইডথটা নিয়ে নিত, এটাও কিন্তু সেম পুরো উইডথটা নিয়ে নিচ্ছে, যেহেতু আমরা এটারে মডিফাই করি নাই, কোনো স্টাইলই দেইনি। দেখেন, কোনো স্টাইলও দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনাদের এখানে এরকম ইসের প্রয়োজন পড়ে, ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন পড়ে যেটা ফুল উইডথ জুড়ে আছে কন্টেইনারে ছাড়াই, সেক্ষেত্রে আপনারা একটা সেকশন নিয়ে নেবেন, সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই দুইটা ক্লিয়ার? এই দুইটা সেকশন, জি ভাইয়া বুঝছি। এটাও একটা সেকশন। জাস্ট এই সেকশনটা, এই সেকশন ট্যাগটা না লিখে আমরা জাস্ট ন্যাভ ট্যাগটা লিখব, বা আপনারা ডিপ দিয়েও লিখতে পারেন। এটা আমরা পরবর্তীতে আর যখন ট্রাই করব তখন কারেকশন হয়ে যাবে, বাট এই সিমেন্টিক মার্কআপটা আমরা এখন থেকে ফলো করব। আচ্ছা, তো আর এটা এটা তো আপনারা মানে ইজিলি পারার কথা। এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন না? এখানে কিন্তু রো কলামের কাজ নাই, আপনি চাইলে রো কলাম ছাড়াই করতে পারেন, কিন্তু কন্টেইনার মানে রো কলাম নিয়ে করলেও হবে, আবার নরমালি করলেও হবে এই ডিজাইনে। একটা প্রশ্ন করে আচ্ছা, এটা কি বলে দেওয়া লাগবে? এটা একটা সেকশনের মধ্যে রাখবেন, সেকশন কন্টেইনার রো কলাম। পারবো ভাইয়া। আচ্ছা, এটাও কিন্তু সেম। ভাই একটা প্রশ্ন ছিল ভাই কি বলেন? ভাই ইমেজ গুলাকে মানে আমি মার্জিন বা প্যাডিং না ইউজ করে মাঝখানে কিভাবে নিয়ে যাব সবগুলো? সবগুলাকে? জি ভাই, ফ্লেক্স করলাম কিন্তু মাঝখানে নিয়ে যাব কিভাবে? সবগুলাকে আপনি যদি ফ্লেক্স, এই যে সবগুলা ধরেন একটা ডিপের মধ্যে রাখবেন, তো এই সবগুলা ইমেজ কিন্তু একটা ডিপের মধ্যে রাখবেন, জি ভাই, বা প্রতিটা ইমেজের একটা ডিপের মধ্যে রাখলেও কিন্তু সেটাও একটা ডিপের মধ্যে রাখা লাগবে। এটা কন্টেইনার থাকবে, মানে যেগুলা এটা ধরে রাখবে, সেইটারে আপনি হচ্ছে ডিসপ্লে জি ভাই। ফ্লেক্স দিবেন। ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিবেন, তাহলে সবগুলা সেন্টারে চলে আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন এই যে এই দুইটাও কিন্তু মানে সেন্টারে ইসেই আছে, কন্টেইনারের সেন্টারেই আছে। জাস্ট 50% উইড নিয়ে আছে, সেজন্য মনে হচ্ছে না যে সেন্টারে আছে, বাট 80% উইড যখন দিবেন তখন আপনার এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার প্রয়োজন নাই, বা স্পেস বিটুইন দেওয়ারও প্রয়োজন নেই। এটা অটোমেটিক্যালি পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছে দুইটা কলামে।
আচ্ছা, এটা তো বুঝছেন আশা করি, এটার মতোই, জাস্ট ছবিটা এই পাশে আছে। এটা এটা পারবেন নাকি? দেখেন এই মাঝখানের স্পেসটা নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট আপনারা স্ট্রাকচারটা ঠিক করেন আগে, স্পেস নিয়ে এখন চিন্তা করা লাগবে না। জি ভাইয়া। এটা বা পারবেন এটা না? এটাও তো একটা আমরা সেকশন, মার্জিন এটাও তো একটা সেকশনের মধ্যে রাখে, এটা জাস্ট দুইটা পার্ট, দুই দিকে দুইটা নেয় আর কি, রো হ্যাঁ, কলাম দুইটা তো নেয়। যখন আমরা সেকশনে নিব, সেকশনের মার্কআপটা, বেসিক মার্কআপটা কিন্তু এরকম হবে, একটা সেকশন, তার মধ্যে আমরা কন্টেইনার গুলো রাখবো, আর কন্টেইনারের মধ্যে আমরা রো গুলো রাখবো, রো এর মধ্যে আমরা কলাম গুলো রাখবো, আর কলাম কলামের রাখবো, জি মধ্যে আমরা কন্টেন্ট গুলো রাখবো। জাস্ট এই জি এই ছাড়া কিন্তু ওয়েবে আপনাদের এর বাইরে কিন্তু আর কিছুই নেই স্ট্রাকচারে। বাকিটা আপনারা কিভাবে স্টাইল করবেন সেটা। আর সব সব ডিজাইনে কিন্তু আপনার এই যে রো কলামের কাজ নাই, এখানে আপনি রো কলাম ছাড়াও এগুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবেন ইজিতে, যেহেতু ফ্লেক্স বক্স ইউজ করতেছি আমরা। আচ্ছা, তো এটাও সিমিলারলি, এটা আপনারা ফুল উইডের একটা কলাম নিয়ে নিতে পারেন, বা একটা রো এর মধ্যে একটা কলাম নিয়ে করতে পারেন। তারপর হচ্ছে এই ছয়টাই যেটা আছে, এটা আপনারা একটা রো নেবেন ছয়টার জন্য। জি একটা রোতে আপনারা তিনটা তিনটা করে দিবেন, যেহেতু ফ্লেক্স বক্সের যদি যেহেতু আমরা র্যাপ প্রপার্টি ইউজটা করতেছি রোতে, সেহেতু যেহেতু আমরা 33% জায়গা দিলে, সরি 33% উইডথ দিলে কিন্তু এই ছয়টা এক রোতে ফিট হবে না, যেহেতু ছয়টা 6 গুণ 33% দিলে 100% হচ্ছে বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা আপনার কি করবে, নিচে নিচে পাঠাই দিবে অটোমেটিক্যালি। তো দুইটা রো নেওয়ার প্রয়োজন নাই এখানে, আপনি একটা রো নেবেন, একটা রো এর মধ্যে আপনি 3 ভাগে ভাগ করবেন, 33 দিয়ে দিলেন উইডথ, বা 30% দিয়ে দিলেন, দিলে এটা কিন্তু আপনার এই তিনটা পাশাপাশি চলে আসবে, এবং যেগুলো ধরবে না এই রোয়ে সেগুলো নিচে নিচে চলে আসবে অটোমেটিক্যালি। সো একটা রো এর মধ্যেই এই ছয়টা ইনক্লুড করে দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে সেকশনটা আছে why you should choose our app, তো এই সেকশনটার কাজ হবে এরকম, সেকশন কন্টেইনার, এটা একটা কলাম নিতে পারেন বা রো নিতে পারেন আপনাদের খুশি, বাট যেটা নেন একটা কনসিস্টেন্সি বজায় রাখবেন। আপনি যদি সবগুলাতে রো রো কলাম ধরেন এই সেকশনটার মধ্যে যদি আপনি এটা ডিরেক্ট রেখে দেন, পরে আবার এটা মানে রো কলাম শুরু করে দেন, সেটা খারাপ দেখায়। আচ্ছা, তো এরপর আছে ফুটারের কাজ। ফুটারে বেশি কিছু নাই, একটা ইমেজ, তারপর হচ্ছে এই লিংকটা আছে, এই উপরে যেটা আপনারা করছেন সিমিলার, শুধু এই যে ট্রাই ফর ফ্রি ওই বাটনটা নাই, সো ওই বাটনটা কমেন্ট আউট করে বা রিমুভ করে দিলেই হচ্ছে। মাঝখানে আনা তো পারবেন আশা করি, জাস্টিফাই কন্টেন্ট দিলে মাঝখানে চলে আসবে। আর এখানে দেখেন ফন্ট অসামের কাজ আছে কিছু, এই সোশ্যাল আইকন গুলো আছে, এটা ফেসবুক, টুইটার, এটা স্ল্যাক, এটা গিটহাব। ভাই আইকন গুলা কোথা থেকে আনতে হয় এটা ভুলে গেছি। আইকন গুলো যে ফন্ট অসাম দেখানো হয়েছিল আপনাদের, হ্যাঁ জি জি, ফন্ট সাম থেকে আনতে। ফন্ট অসাম জি আছে, জি তারপর ভাই। আইকন ফন্ট আছে, অনেক ধরনের আইকন এরকম ফন্ট আছে। তো আপনারা আপনাদের যেটা খুশি সেটা ইউজ করবেন, সমস্যা নেই, এক্সপ্লোর করে দেখেন কি কি ধরনের আইকন আছে। তারপরে আপনার আচ্ছা। এখানে যে শুধু আইকন ফন্ট ইউজ করতে হবে এমন না, ইমেজ ইউজ করতে পারেন, বা এক্সবিজি গ্রাফিক্স আছে সেগুলো ইউজ করতে পারেন, তবে আপাতত আইকন ফন্ট দিয়ে আমরা ট্রাই করি। ঠিক আছে, ফুটারের কাজ কিন্তু বেশি না, যা করছেন দেখেন এই যে সেম, এটা যেরকম আছে এখানে চারটা বা পাঁচটা লিংক আছে, এখানেও চারটা পাঁচটা আইটেম আছে, জাস্ট সেন্টারে এনে ডিস্ট্রিবিউট করা। তো আমাদের এখানে কাজ কিন্তু আসলে বেশি না। এখন আসেন আপনারা মানে রো কন্টেইনার সেকশন এগুলো তো বুঝলেন আশা করি, নাকি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এর স্টাইল গুলো কেমন হবে, এই যে সেকশনের কি স্টাইল হবে, কন্টেইনারের কি স্টাইল হবে, রো এর কি স্টাইল হবে, কলামের কি স্টাইল হবে?
দেখেন রো কলাম আমাদের শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা রো ইউজ করতেছি যখন রোতে কিন্তু আমাদের ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে। সো ডিসপ্লে ফ্লেক্স যখন আমরা ইউজ করতেছি তখন কিন্তু আমরা সুপার পাওয়ার পেয়ে যাইতেছি একটা, সেটা হচ্ছে এই যে কলামগুলোকে পাশাপাশি সাজানোর যে পাওয়ারটা, মানে ডিপ গুলারে আমরা পাশাপাশি সাজাইতে পারতেছি এই ফ্লেক্সের কারণে, নাকি? ভাইয়া এই স্ট্রাকচারটা একটু দেওয়া যাবে? আমি মনে হয় এই স্ট্রাকচারটা আমার কাছে নাই। আচ্ছা, এটা দিয়ে দেওয়া হয়েছিল অনেক আগে, প্রথম যখন করা হয়েছিল। যে আমি 4টা ক্লাস মিস করছিলাম, তো তখন হয়তো এই চ্যাট বক্সে দিয়েছিলেন, পাইনি। থ্যাংক ইউ। চ্যাট বক্সে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন কন্টেইনারের কাজ কি করতেছে। সেকশনে কিন্তু আমরা কোনো স্টাইল দিচ্ছি না, দেওয়ার প্রয়োজন নাই। সেকশনে যদি আমাদের লাগে তখন আমরা দিব, বাট এই এইচটিএমএল এ কিন্তু আমরা সেকশন ইউজ করে করব এখন। তো সেকশনে কোনো স্টাইল নাই, তার মানে কিন্তু সেকশন আমাদের পুরো জায়গাটা জুড়েই আছে। এই যে ধরেন পুরো ব্রাউজারের উইন্ডো, এটা এই পুরোটাই কিন্তু সেকশন। আচ্ছা, তো এর মধ্যে আমাদের কন্টেইনার আছে। তো কন্টেইনারের একটা উইড আছে 1200 পিক্সেল উইড। মনে করলাম যে আমরা এটা হচ্ছে 1200 পিক্সেল, এই যে ব্লু যেটা আছে এইটা ধরলাম 1200 পিক্সেল। তো 1200 পিক্সেলে মাঝখানে থাকতেছে কেন বলেন তো? এই যে মার্জিন লেফট আর রাইট দুইটাই কিন্তু অটো দেয়া আছে। অটো ভ্যালু দেওয়ার কারণে এটা মাঝে থাকতেছে। মাঝে থাকতেছে। তো এখানে আপনারা অনেকে ফ্লেক্স ইউজ করতেন, ফ্লেক্স ইউজ করার প্রয়োজন নাই এখানে, আপাতত প্রয়োজন নাই। পরবর্তীতে প্রয়োজন পড়লে আপনি বুঝতে পারবেন যে এখন ফ্লেক্স ইউজ করার মতো কোনো লেআউট আমরা করতেছি না। সো এটা এই মার্জিন জিরো অটো দিয়ে আমরা সেন্টারে করলাম। আচ্ছা, তো এখন দেখেন প্যাডিং, কিছু প্যাডিং দেয়া হচ্ছে এখানে। তো প্যাডিং ধরেন এই যে 15 পিক্সেল করে আসলে এইটুকু প্যাডিং দেয়া হচ্ছে, যেহেতু মানে কন্টেন্ট গুলা যেন গায়ে গায়ে লেগে না থাকে সেহেতু প্যাডিং দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে যখন আমরা রো করতেছি, রো কে স্টাইল করতেছি, দেখেন আমি কিন্তু বলতেছি না যে এই স্পেসিফিক রো এর জন্য আপনাকে এরকম স্টাইল দিতে হবে। এটা কিন্তু রো জাতীয় যা কিছু করব আমরা ওয়েবে এই ফ্লেক্স বক্স দিয়ে সবকিছু কিন্তু এই স্টাইল, এই বেস স্টাইলটা একই। আচ্ছা, তো রোয়ে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে রোয়ে দেখেন আমরা কিন্তু কোনো উইড বলে দেই নাই যে রো এর উইডটা কত হবে। তো রোয়ে আমরা 100% উইড নিয়ে নেবে, যেহেতু এটা ডিভ আছে, ডিভের কাজ 100% উইড নিয়ে নেবে। তো এই প্যাডিং এর মধ্যে 100% উইডটা নিয়ে নিল। এই যে এটা হচ্ছে আমাদের একটা রো, এই যে সায়ান কালারের, বুঝতে পারছেন? জি ভাই, বুঝা যাচ্ছে। আচ্ছা, এই রোয়ে দেখেন আমরা তাহলে কিন্তু আমাদের জায়গাটা কমে গেল। আমাদের মূল জায়গা পাওয়ার কথা ছিল কিন্তু এই 1200 পিক্সেল, 1200 পিক্সেল জায়গা পাওয়ার কথা ছিল, এখন কিন্তু আমরা কম জায়গা পাচ্ছি। তো এই জায়গাটা আমরা রিকভার করতে পারি কিভাবে? এই যে কন্টেইনারে দেখেন প্যাডিং দেয়া ছিল লেফট এবং রাইটে। তো এইখানে যে ভ্যালুটা আমরা প্যাডিং দিছি, তো এটা আমরা মাইনাস করতে পারলে কিন্তু আমরা আবার 1200 পিক্সেল জায়গাটা পেয়ে যাচ্ছি, আবার দখল করতে পারতেছি কন্টেইনারের পুরো জায়গাটা। তো সেটা করতে হলে কিন্তু আমরা প্যাডিং নেগেটিভ ভ্যালু কিন্তু আমরা ইউজ করতে পারি না, আমরা কিন্তু মার্জিন নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে মার্জিন নেগেটিভ ভ্যালু ইউজ করলে কিন্তু এই এখানে যে ভ্যালুটা আমরা প্যাডিং দিয়ে অ্যাড করছি সেটা আমরা এখান থেকে নেগেটিভ করব। তো 1 রেম, তো এখানে মার্জিন লেফট বা রাইট 1 রেম করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটুকু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রো এর আন্ডারে। দেখেন আমরা কিন্তু মার্জিন প্যাডিং অ্যাড করছি, কিন্তু জায়গা কিন্তু যে 1200 পিক্সেল পাওয়ার কথা ছিল সেই 1200 পিক্সেলই কিন্তু আমরা পাচ্ছি,
মার্জিন প্যাডিং এর জন্য কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না এখানে, বুঝতে পারছেন? জি ভাইয়া। অনেকে ভাইয়া এখানে এখানে মার্জিন প্যাডিং দেওয়ার কি দরকার ছিল তাহলে? না দিলে কি হতো? আচ্ছা, মার্জিন প্যাডিং দেখেন আমরা যদি না দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কলাম গুলোকে কিন্তু আবার প্যাডিং দিব, তাই না? জি ভাইয়া। আদারওয়াইজ কিন্তু কন্টেন্ট গুলো একদম এই যে গায়ে গায়ে লেগে থাকবে। তো কলাম গুলোকে যখন প্যাডিং দিব তখন কিন্তু এই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না, এই মাঝখানে অনেক জায়গা বেশি থাকবে। তো আমরা কলাম করলে কিন্তু দেখেন এই যে, আচ্ছা এখানে কারো লেআউট নেই, এই যে দেখেন এখানে মাঝখানে জায়গাটা ঠিক আছে, আবার এই দুই পাশে কিন্তু জায়গা, এই দুই পাশে বেশি। জায়গা কিন্তু কম, বেশি না, এটা জাস্ট আপনার এখানে দেখা যাচ্ছে না বলে মনে হচ্ছে, বাট 1200 পিক্সেলের মধ্যে চিন্তা করলে কিন্তু আপনার এই দুই পাশের জায়গা কম। মানে মাঝের জায়গাগুলো বেশি ভাইয়া ফাঁকা হয়ে গেছে তাহলে তো। হ্যাঁ, ভাইয়া বুঝছি, মাঝখানের জায়গাটা বেশি করার জন্য মানে দুই মাঝখানে এটা হচ্ছে প্যাডিংটা দিছে। মানে সবগুলা স্পেসিং যেন ঠিকঠাক থাকে, মানে এই একটা আমাদের তো ঘর করতে হবে, মানে জায়গা করতে হবে এইগুলো বসানোর জন্য, সেই জায়গাটার মধ্যে একটা সুন্দর মানে মাপ মতো স্ট্যান্ডার্ড একটা মাপ অনুযায়ী যেন জায়গা থাকে, জি জি আদারওয়াইজ জি। কিন্তু গায়ে গায়ে লেগে যাবে মার্জিন প্যাডিং ইউজ না করলে। তো আমরা মার্জিন প্যাডিং ইউজ করতেছি ঠিক আছে, কিন্তু আমরা চাইতেছি না যে আমাদের মূল যে জায়গাটা ছিল কন্টেইনারে সেই জায়গাটুকু নষ্ট করতে। আমরা 1200 পিক্সেলই কাজে লাগাবো। তো এরপরে যখন আমরা রো এর কাজ শেষ হলো, আমাদের ফ্লেক্স র‍্যাপের কাজ বুঝেন তো আশা করি, না বুঝলে বলতে হবে। ভাইয়া বুঝি। আচ্ছা, যারা বলতেছেন না তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, এই যে রো গুলোকে আমরা যখন কলাম দিব এর মধ্যে কলামগুলো কিন্তু রো চেষ্টা করবে সবগুলাই একদম এক লাইনে ফিট করে দেওয়ার, কারণ ফ্লেক্সের ডিরেকশন থাকে রো। এই রো এর কাজটা যেটা, এই যে পুরো জায়গাটা নিচে এই জায়গার মধ্যে যতগুলো কলাম দিব আমরা এর মধ্যে, বা যতগুলো ডিপ দিব, এর চিলড্রেন থাকবে যতগুলা সেগুলোরে সে পাশাপাশি ফিট করাবে, জায়গা না থাকলেও চেষ্টা করবে ফিট করানোর পাশাপাশি। তো জায়গা না থাকলে তো আসলে পাশাপাশি সঠিকভাবে দেখাইতে পারবে না, এবং আমাদের ব্রাউজ করতেও কষ্ট হবে, বা ঠিকঠাক মতো ইন্টারঅ্যাক্ট করতে পারবো না আমরা ওয়েবসাইটের সাথে। তো সেক্ষেত্রে এটা যদি জায়গা না থাকে তো পরবর্তীতে নিচে আরেকটু রো এর মতো জায়গা নিয়ে সে কন্টেন্ট গুলাকে নিচে নিচে দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ হয়। তো বেসিক্যালি র‍্যাপের কাজ হচ্ছে জায়গা না থাকলে কন্টেন্ট গুলাকে নিচে পাঠিয়ে দিবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো দেখেন কন্টেইনারে যতটুকু সাইজ নিয়েছিলাম আমরা রোয়েও কিন্তু ততটুকু সাইজ পেয়ে গেছি। আচ্ছা, তো এখন আমরা যদি কলামে যখন আসবো, আমরা কলামে কিন্তু আমাদের আর কিন্তু কোনো বেশি কিছু স্টাইলের দরকার নাই, জাস্ট এই প্যাডিং গুলো আমরা দিয়ে নিলাম আবার, যেহেতু আমরা চাইতেছিলাম যে এইখানে কন্টেন্টটা গায়ে গায়ে শুরু হবে না, প্রথম যে প্যাডিংটা ছিল সেই প্যাডিংটা এখানে, এই দুইটা একটু ওভাররাইটিং মনে হতে পারে, বাট স্ট্রাকচারটা ঠিকঠাক রাখার জন্য এবং এই স্পেস গুলারে ঠিক রাখার জন্য আর কি এই প্যাডিং আর মার্জিনের কাজটুকু প্রয়োজন। এতে করে কিন্তু আপনার জায়গা নষ্ট হচ্ছে না। দেখেন এই জাস্ট এই কলামে আমরা যতটুকু প্যাডিং অ্যাপ্লাই করতেছি সেটাই কিন্তু ভিজিবল হবে ব্রাউজারে। আদারওয়াইজ এই যে কন্টেইনারের এগুলো কিন্তু মানে আমরা উঠাই দিছি, মার্জিন মার্জিন নেগেটিভ দিয়ে উঠাই দিছি। তো যখন আমরা কলামে দিচ্ছি তখন আমাদের কলাম কলাম কিন্তু শুরু হচ্ছে এখান থেকেই, এই যে এখান থেকে শুরু হচ্ছে কলামগুলা। আমি তিনটা কলাম দিচ্ছি, তিনটা কলাম কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো এই কলামের প্যাডিং গুলা কিন্তু এই মাঝখান থেকে কাজ করবে, যেহেতু প্যাডিং হচ্ছে কন্টেন্টের মধ্যে কাজ করে। এইভাবে সুন্দর মতো একটার পর একটা আসতে থাকবে। এই হচ্ছে কন্টেইনার রো আর কলামের কাজ। এই আপনি যত যত ধরনের ডিজাইনই করেন না কেন, এই রো কলামের কাজ কিন্তু অবশ্যই আছে সেখানে। আপনি গ্রিড দিয়ে করলেও আছে, বা আপনি যদি নরমালি টেবিল দিয়ে করেন তাতেও আছে, সব জায়গায় কিন্তু রো কলামের কাজ আছে। তো বেসিক্যালি রো কলামের কাজটা হচ্ছে এটা, এই স্ট্রাকচারটা কিন্তু আপনি এই কন্টেইনার রো কলামের এই স্টাইলগুলো দিলে, প্লাস আপনার HTML এর মার্কআপটাও এরকম হইলে, কন্টেইনারের মধ্যে রো তার মধ্যে কলাম এরকম হলে
আপনার কিন্তু এই স্ট্রাকচারটা কখনো ভাঙবে না, এবং এই যে স্পেস গুলা আছে এগুলা কিন্তু সবগুলা কলামেই সমান হবে, যতগুলা সেকশন নেন না কেন পরবর্তীতে আপনি যত সেকশনে কাজ করেন সব কিন্তু সেম হবে, এটা আলাদা হবে না। তো তাতে করে কি হচ্ছে দেখেন, এই আমরা কিন্তু এই তিনটাই লিখতেছি, আর রো 1 রো 2 রো 4 এরকম করে লিখতেছি না, বা কলামের ইয়ে করতেছি না। এরপরে আমরা যখনই আমাদের রো এর প্রয়োজন হবে তখন আমরা রো নিলে কিন্তু এরকম জায়গা পেয়ে যাচ্ছি, কন্টেনারের মধ্যে রো নিলে এরকম পেয়ে যাচ্ছি। তার মধ্যে কলাম গুলো দিলে আমরা কিন্তু এই যে কলামের ওয়েট অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে পারতেছি ইজিলি। জাস্ট কলামের ওয়েট গুলো আমাদেরকে রিফাইন করে দিতে হবে। এখানে দেখেন, এখানে কিন্তু কলামের ওয়েট পর্যন্ত দেওয়া হয় নাই, জাস্ট আমাদের এই স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য যতগুলা স্টাইল প্রয়োজন, এই কয়টা প্রপার্টি এবং এই ভ্যালু গুলা প্রয়োজন, শুধু এইটুকুই কাজ। এই তিনটা ক্লাস নেম আর হচ্ছে আমাদের এই যে মার্জিন প্যাডিং এর কাজটা আর ডিসপ্লে ফ্লেক্স এর এইটুকু কাজ। এই ছাড়া কিন্তু আমাদের স্ট্রাকচার ধরে রাখতে আমাদের আর কোনো প্রপার্টি প্রয়োজন নাই, বাদ বাকি যা প্রয়োজন হবে সব কিন্তু স্টাইলের জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার জি বলেন। স্যার এখানে স্যার মাইনাস আরএম টা আর ওই যে প্যাডিং এ অন আরএম এটা একটু স্যার ক্লিয়ার হয়নি স্যার। আপনি আরইএম বুঝেন নাই নাকি মাইনাস? স্যার মাইনাসটা বলেন, তো কেন ব্যবহার করলে হইলো মাইনাসটা এটা? আচ্ছা দেখেন, মাইনাসটা ইউজ করা হচ্ছে যে এইখানে দেখেন কন্টেইনারে আমরা একটা প্যাডিং দিচ্ছি, এই প্যাডিংটা আমরা জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে প্যাডিং তো আর আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে ক্লিয়ার করতে পারবো না। ওটা তো স্যার এটা না দিলেও হইতো নাকি? হ্যাঁ, না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। দেখেন এগুলা ছাড়াও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যা যা দেখতেছেন এখানে ম্যাক্স উইডথ দেয়া আছে, ম্যাক্স উইডথ ছাড়াও আপনি করতে পারবেন। ম্যাক্স উইডথ একটা অ্যাবসলিউট ভ্যালু দেয়া আছে, এটা ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। উইডথ না দিয়েও করতে পারবেন, উইডথ না দিলে বাই ডিফল্ট 100% পাবেন। করতে পারবেন না এরকম কোনো কথা নেই, আপনি তাহলে সেই ওয়ার্কার অনুযায়ী আপনাকে সেভাবে করতে হবে। বুঝতে পারছেন? আলটিমেটলি কোনো ইফেক্ট আসবে না, প্যাডিং এখানে না দিলে আপনার এখানে মার্জিন উঠাই দেওয়ার প্রয়োজন নাই। তো আশা করি এটা প্র্যাকটিস করলে আপনারা পরবর্তীতে যখন বুটস্ট্র্যাপে যাবেন বা অন্যান্য ফ্রেমওয়ার্ক যাবেন বা নিজেরা যদি কখনো ফ্রেমওয়ার্ক লেখেন তাহলে কিন্তু প্রয়োজন হবে এইসবের। এখন বোঝা মনে হইতেছে যে শুধু শুধু কেন এই 4-5টা প্রপার্টি আমরা বেশি লিখতেছি। না ভাইয়া এখন বুঝছো ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে যে এই কলাম যে ক্লাসটা আছে এই কলামে পজিশন রিলেটিভটা ইউজ করবেন আপনারা ডিফল্ট। এটার আর কোনো কিছু দরকার নেই, জাস্ট পজিশন রিলেটিভ দিয়ে রাখবেন। বুঝতে পারছেন? জি। কারণ কলামের মধ্যে তো আমরা কন্টেন্ট নিব, কন্টেন্ট গুলাকে অনেক সময় পজিশনের প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে যেন সবগুলো কলামে অটোমেটিক্যালি আমরা ডিফল্ট যেন পজিশন রিলেটিভ পাই, যেহেতু পজিশন অ্যাবসলিউট ইউজ করলে আমাদেরকে তার প্যারেন্টকে পজিশন রিলেটিভ দিতে হয়। তো কন্টেন্টকে যদি আমরা পজিশন অ্যাবসলিউট দিই সেক্ষেত্রে কিন্তু আমরা কলামকে অলরেডি পজিশন রিলেটিভ দেয়া আছে, তো আমাদের আর এটা নিয়েও চিন্তা করতে হবে না। আর পজিশন রিলেটিভ দিলে আপনার কোনো প্রবলেম নাই যতক্ষণ না পর্যন্ত আপনি যে টপ বটম এই ভ্যালুগুলো ইউজ করতেছেন, ওগুলা ইউজ করবেন না, সো আপনার পজিশনে কোনো ইফেক্ট পড়বে না। জাস্ট এটা একটা মানে বেস্ট প্র্যাকটিস যে কলামগুলো অলরেডি রিলেটিভ পজিশনে আছে। ঠিক আছে, এই একটা প্রপার্টি হচ্ছে বাড়াই দিলাম। আর এই যে দেখেন বর্ডার সাইজ, সরি বক্স সাইজিং বর্ডার বক্স, এটা মনে আছে তো?
এটা ভুলে জি গেলে ভাইয়া। বলতে হবে, যদি কেউ ভুলে যান বলতে হবে যে এটা আসলে কি জন্য লাগতো। বুঝি না। বলে দেন ভাই, বলে দেন। আচ্ছা, তো আমরা যখন ওই যে উইড দিতেছি, ধরেন এই যে ম্যাক্স, এই যে একটা ডিভে আমরা একটা উইড দিলাম 1200 পিক্সেল, এই 1200 পিক্সেলটা আসলে কি 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 হিসাবে ক্যালকুলেট হবে, যখনই আমরা এই 1200 পিক্সেল যখন আমরা ডিফাইন করে দিব নরমালি এই বক্স সাইজিং ছাড়া, তখন কিন্তু আমরা যে কন্টেন্টটা দিব এই কন্টেন্টটার ওয়েটটা 1200 পিক্সেল হবে। এর সাথে আপনার যে প্যাডিং গুলো আছে সেই প্যাডিং গুলো যোগ হবে এর সাথে, তারপরে যোগ হবে আপনার মার্জিন গুলো, এইভাবে যোগ হয়ে আপনার টোটাল কন্টেন্টের ওয়েট কিন্তু এই 1200, ধরেন 15 পিক্সেল প্যাডিং 15 পিক্সেল মার্জিন, তাহলে 15 আর 15 30, তাহলে উইডের টোটাল উইড হবে হচ্ছে 1200 প্লাস 30, 1230 পিক্সেল। বর্ডার আছে এর মধ্যে আবার, তো বর্ডারের উইডটা বাদ দিলাম, তো এই টোটাল 1230 পিক্সেল হবে। কিন্তু যখন আপনি এই যে বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করবেন, তখন আপনারা যে 1200 দিলেন এই 1200 এর মধ্যেই আপনার উইড, সরি প্যাডিং আর এই মার্জিন এগুলো ক্যালকুলেট হবে, মার্জিন আর বর্ডার সরি প্যাডিং এর বর্ডার ক্যালকুলেট হবে। বুঝতে পারছেন? এই যে বক্সটা হচ্ছে আমাদের, জি ভাই। এখানে দেখেন ওয়েবে কিন্তু সবই কিন্তু এক একটা বক্স, এই যে এই বক্সটা হইছে, এই বক্সটা কিভাবে আসলে ব্রাউজার কতটুকু উইড ক্যালকুলেট করবে, দেখেন মার্জিন বর্ডার প্যাডিং সব কিছু মিলাই কিন্তু এই বক্সটার উইড। তো এই যে বক্স সাইজিং যখনই বর্ডার বক্স ইউজ করব, তখন এই সবগুলা হচ্ছে এই সাইজটা আমরা যেটা ডিফাইন করে দিব এটার মধ্যে ক্যালকুলেট করবো ব্রাউজার। আদারওয়াইজ বক্স সাইজিং ইউজ না করলে এখানে আমরা যে সাইজটা দেবো সেটা শুধুমাত্র আমাদের এই কন্টেন্টের সাইজ হবে, আর এর সাথে এই প্যাডিং মার্জিন এগুলো সব বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এইখানে দেখেন আরেকটা, আমরা যেহেতু স্টার্ট দিয়ে সিলেক্ট করছি সবগুলো এলিমেন্টে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছি, কিন্তু আমরা যে আফটার বিফোর নিয়ে কাজ করছি, তো সেইখানে কিন্তু আমরা আর বক্স সাইজিং দেই নাই, বাট সেটার বক্স সাইজিং যেহেতু আমরা ডিফাইন করে দেই নাই, সেটাও কিন্তু বাই ডিফল্ট যেটা আছে বক্স সাইজিং ক্যালকুলেশন সেভাবেই ক্যালকুলেশন করবে ব্রাউজার। তো সেইটা আমরা যদি কন্ট্রোল করতে চাই, তো এক্ষেত্রে আমাদেরকে এই যে আফটার এবং বিফোর এদেরও আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিতে হবে। ভাইয়া এটা বুঝি না, আরেকবার বললে ভালো হতো। আফটার বিফোর দেওয়ার দরকার কি? আচ্ছা, আফটার বিফোর দিয়ে আমরা কাজ করছি না এর আগে? জি ভাইয়া। আচ্ছা, সেই আফটার বিফোর এর তো একটা উইড হাইট দেই আমরা, তাই না? সেই উইড হাইটটা যে ভ্যালুটা আমরা দেই, সেই ভ্যালুটাও কিন্তু এই বক্স সাইজের, এই যে বক্স যে মডেলটা আছে এখানে দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এই বক্স মডেলটা ক্যালকুলেশন যেভাবে হয় ডিফল্ট সেইভাবেই হয়। তো ডিফল্ট ভাবে ক্যালকুলেশন কিভাবে হয়, আমরা যে উইডটা হাইটটা স্পেসিফাই করে দিই সেটা কিন্তু কন্টেন্টের উইড হাইট নাই।
যদি বক্স সাইজিং ডিফাইন না করে দিই, তো সেই আফটার এবং বিফোরের উইড হাইটটাও যেন এই যে আমাদের রেগুলার যে এলিমেন্ট আছে সেইগুলা যেভাবে ক্যালকুলেট করে ব্রাউজার সেভাবেই করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আফটার বিফোর এই সুডো এলিমেন্ট গুলাকেও বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? এটা জাস্ট দিয়ে রাখবেন এখানে, আর কোনো কাজ নাই। জি ভাইয়া বুঝতে পারছি। না দিলে প্রবলেম নাই, পরবর্তীতে কাজে লাগলে এমনিই দিতে হবে। জাস্ট একটা বেসিক একটা ফ্রেমের ধারণা দিচ্ছি আপনাদের যে কি কি জিনিস প্রয়োজন হয়। আচ্ছা, তো এইভাবে লিখলে কিন্তু আমাদের এফিশিয়েন্ট হচ্ছে না। দেখেন একই স্টাইল আমরা কিন্তু বারবার করে লিখছি, তো এটা আমরা চাইলে গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করতে পারেন তো সবাই নাকি? পারি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে সিলেক্টর গুলোকে গ্রুপ করে দিলাম। এখন আর এগুলো এরকম লেখার প্রয়োজন নেই। আচ্ছা, অনেক জায়গায় দেখবেন যে আফটার বিফোর ডাবল ক্লোন ছাড়া একটা ক্লোন দিয়েই লেখা হয়েছে, এটাও ভ্যালিড, যেভাবেই লিখেন। বুঝতে পারছেন? এই দুইটা লেখার পদ্ধতিতে কোনো ভুল নাই, কাজ একই করবে, আলাদা কোনো কাজ করবে না। জাস্ট আইডেন্টিফাই করার জন্য এইভাবে লেখা হয়, ডাবল ক্লোন আর সিঙ্গেল ক্লোন দিয়ে। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝছি। স্ট্রাকচার কি ভুল হবে আশা করি? মানে স্ট্রাকচার ভুল হওয়ার পসিবিলিটি আছে আপনাদের আরো? ভাই করার সময় বোঝা যাবে। যখন করবো তখন দেখবো। তো আপনাদের নিজেদের উপর কনফিডেন্স নাই যে আসলে মানে ভুল, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আপনি যদি আলাদা সরি আপনার যদি আলাদা রো এর বৈশিষ্ট্য দেয়া লাগে বা আলাদা স্টাইল করা লাগে রোতে, সেক্ষেত্রে আপনি একটা ক্লাস নেম নিয়ে নেবেন আলাদা। জাস্ট এই টোটাল ওই পুরো রোটার জন্য একটা ক্লাস নেম নেবেন না। ধরেন এই রোতে আপনি ব্যাকগ্রাউন্ড যদি অ্যাপ্লাই করে দেন এখানে, তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবগুলা রোতেই, এই রো নামে যতগুলা ক্লাস নিব আমরা সবগুলোতেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। পরবর্তীতে আমাদেরকে আবার এই ব্যাকগ্রাউন্ড গুলাকে রিমুভ করে দিতে হবে বা নান করে দিতে হবে। তো এটার চেয়ে বেটার হচ্ছে ধরেন রোতেই আপনি একটা, আর এই রো যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টে আপনি আরেকটা ক্লাস নেম নিলেন, ধরেন টপ রো নামে নিলেন। তো এই টপ রোতে আপনি যে এক্সট্রা যে স্টাইলগুলো আছে যেগুলো আপনি রোতে অ্যাপ্লাই করতে চান সেগুলো দিয়ে দিলেন। জাস্ট এরকম হবে। আর HTML এর মার্কআপটা হবে আপনার এই এলিমেন্ট থাকবে, রো এর পাশে আরেকটা ক্লাস নেম থাকবে। এই যে এরকম হবে মার্কআপ আপনার HTML এর। দেখেন এখানে দুইটা ক্লাস নেম হবে, রো এর কাজটা রো করতেছে, আর আপনার যে কাস্টম ক্লাস আছে সেই ক্লাসটা দিয়ে আপনি কাস্টম যে স্টাইলটা দিতে যাচ্ছেন, শুধু ব্যাকগ্রাউন্ড কালার না, অন্যান্য যে স্টাইলগুলো আছে সবগুলাই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখানে চাইলে এই যে হাইট দিতে পারেন 100 ভিওএইচ বা যেভাবে আপনার ডিজাইনের প্রয়োজন হয়। শুধু এই ক্লাসটারে মডিফাই করবেন না, মানে সব কিছু আপনি এই একটা ক্লাসের মধ্যে দিয়ে দিবেন এরকম না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আপনাদের ব্রেক দেওয়ার সময় হয়ে গেছে। 25 মিনিটের একটা ব্রেক, 25 বা 15, 40-এ শুরু হবে। ঠিক আছে ভাই। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা মনে হয় দেওয়া হয়নি।
কাজ কি আসলে বুঝেন আপনি? বাস স্যার, ওই স্যার আমরা যেটা ব্যবহার করবো সেটা অ্যাক্টিভ আকারে ডিসপ্লে শো করবে, এটাই আমি যেটা বুঝি। এটা তো আপনার, হ্যাঁ, তো এটা তো আপনি ক্লিক করতেছেন না, এটা তো ডিফল্ট অবস্থায় এরকম আছে, বা আপনি যখন হোভার করতেছেন তখন এরকম আসতেছে। জি স্যার। তো এটা সুডো ক্লাস দিয়ে আপনি কি করতে যাচ্ছেন? স্যার স্টাইল দিবেন ওইটা এটা? তা আমি সবগুলোতে হোভার দেবো, কিন্তু ওই সেকশনটা আমি অ্যাক্টিভ রাখবো ছোট কোড তো ব্যবহার করে। অ্যাক্টিভ রাখবেন কিভাবে? সেইটা তো, সেইটা কিভাবে করবো সেটা একটু এটা বলতেন। আপনি যেটা করতে পারেন যে অ্যাক্টিভ রাখা বলতে এখানে আপনি ডিফল্ট একটা ক্লাস নেম নিয়ে নিতে পারেন, বা এই এলিমেন্টকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনো ভাবে। সিলেক্ট করে তো আপনি ব্যাকগ্রাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড কাজ করবে। সেটা যদি অ্যাক্টিভ স্টেটটা এই স্টাইলটা অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনি শুধু ক্লাস অ্যাক্টিভ ইউজ করবেন। আদারওয়াইজ যদি আপনি চান সব সময় এরকম থাকবে, সেক্ষেত্রে আপনাকে যে ক্লাস নেম বা যে কোনো কিছু এটা সিলেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ড বা ফন্ট এভাবে স্টাইল করে দিতে হবে। জি স্যার। অ্যাক্টিভ স্টেটটা কিন্তু আলাদা, মানে যে শুধু অ্যাক্টিভ যেটা বলতেছি, একটা পেজে কিন্তু একটা সময় একটা এলিমেন্টে অ্যাক্টিভ থাকে বা ফোকাস করতে পারবেন আপনি একসাথে, কিন্তু 10টার উপর ফোকাস করা যায় না, 2টার উপরেও যায় না ওয়েবে। জাস্ট একসাথে একটা ডকুমেন্টে একটা এলিমেন্ট ফোকাস পাবে, যে কোনো একটা এলিমেন্ট। যখন আপনি এটা আবার অন্য জায়গায় ক্লিক করবেন বা কার্সর সরাই নেবেন, তখন কিন্তু আর সেটা ফোকাসে থাকবে না। আর এই লিঙ্কগুলো অ্যাক্টিভ হয় কখন? যখন আপনি ক্লিক করেন। তো ক্লিক করার সাথে সাথে যখন অন্য কোনো জায়গায় ডিরেক্ট করে, সাথে সাথে কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে যায়, সরি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ স্টেটটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। অন্য কোনো ইসে লিংকে ক্লিক করলে বা অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ স্টেটটা চলে যাবে। জি স্যার, বুঝছি স্যার। স্যার নিচে আর একটু স্যার, ফুটের সেকশনে। জি স্যার, ওখানে যে স্যার ফন্ট অসবগুলো আছে স্যার, ওটা কি ভাবে করছে স্যার? ফন্ট অসমের যে কালারটা একেবারে ইয়া দেখা যাইতেছে না, বা লাইট দেখা যাইতেছে না। এটা ফন্টের যে কালার আপনি দিবেন এইখানে সেই কালারই আসবে। স্যার অপাসিটি কমে দেন না, শুধু কালার ব্যবহার করছে। এইখানে দেখেন, আপনি যদি এই কালারটা পান সামহাও, এটার একটা কালার আছে তো নাকি? তো এই যে দেখেন, এই যে কালারটা আছে, এটা কিন্তু কালারটা আমরা এক্সট্রাক্ট করতে পারতেছি এখান থেকে। হেক্স কোডও পাচ্ছি, আরজিবি কোডও পাচ্ছি। এটা আপনি কালার দিয়েও করতে পারেন, আপনার যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি অপাসিটি দিয়েও করতে পারেন, ভিজুয়ালি পার্থক্য নাই। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেটা কালার দিয়ে করা যায় সেটা কালার দিয়েই করা। এখানে কিন্তু ট্রান্সপারেন্সির কোনো ব্যাপার নাই, যে আপনি এই যে আইকন আছে এই আইকনটা নিচ দিয়ে মানে দুইটা একটার থেকে আরেকটা সি থ্রু করতে পারেন, এরকম কোনো ব্যাপার নাই এখানে। স্যার এখানে কি স্যার এই তিনটা ফন্ট আছে স্যার এক কালার, কিন্তু এই স্যার হ্যাশটা যেটা আছে ওইটা কি ফন্ট আছে না স্যার, এমনি একটা টেক্সট? স্যার ফন্ট আছে মাঝখানে যে হ্যাশ স্যার, এটা 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 জি স্যার। এগুলো সবই এক একটা আইকন। ও স্যার ওই মানে ওই ফন্ট আছে কালারটা অ্যাপ্লাই করে নাই তাহলে নাকি? এটা দুইটা জিনিস মিন করে, যখন আপনি ক্লিক করবেন বা এটা আচ্ছা, এটা যখন আপনি হোভার করবেন তখন এরকম হবে, মানে কালারটা চেঞ্জ হবে, অথবা যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এটা কালার চেঞ্জ হবে। তো নরমালি ধরা হয় যে এটা যখন আপনি হোভার করবেন এই বাটনগুলা, তখন আর কি এরকম ইনিশিয়ালি থাকবে এই রকম কালারের, পরবর্তীতে হোভার করলে এটা এই পুরা হোয়াইট কালার হয়ে যাবে। এটা দিয়ে এইভাবেই বোঝাই। তো এগুলা আপনাদেরকে বোঝাচ্ছে যে যখন আপনি এই লিঙ্কগুলা হোভার করবেন তখন আর কি এরকম স্টেট আসবে,
আর যখন আপনি লিঙ্কগুলা নর্মালি থাকবে তখন এরকম থাকবে। এটা এরকম হতে পারে। আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র এই এলিমেন্টটাই এরকম থাকবে, আর অন্যান্যগুলা জাস্ট এরকম থাকবে ইনিশিয়ালি। বুঝতে পারছেন? তো যেহেতু এটা এদের চেয়ে একটু দূরে আছে, তো ধরে নেওয়া হচ্ছে যে এটা সব সময় এরকম থাকবে। এটা হোভার করলে এর স্টাইল আবার ওর থেকে চেঞ্জ হবে, বাট বেসটা এরকম, আর এদের বেসটা এরকম। বুঝতে পারছেন? ইমেজে কিন্তু এই যে ইমেজ বা পিএসডি ফাইলে অনেক লিমিটেশন আছে, এগুলো বোঝা যায় না। তো যখন প্রোটোটাইপ ফাইল পাবেন বা প্রোটোটাইপ করা পাবেন ডিজাইন, তখন আপনারা বুঝতে পারবেন, বা তখন আর কি এক্স্যাক্টলি বলা যাবে যে আসলে কোনটা কোন এলিমেন্ট। আদারওয়াইজ অ্যাজুম করে নিতে হবে, কিন্তু একটু যুক্তিসঙ্গত অ্যাজুম করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনার সামনে এই ইমেজটা আছে, টোটাল একটা ইমেজ হিসাবেই তো আছে এটা, তাই না? এর মধ্যে কোনটা ইমেজ আর কোনটা টেক্সট সেটা আপনাকে বুঝতে হবে। আপনি টোটালি যদি এই যে বেস্ট অ্যাপ ফর ইওর মডার্ন লাইফস্টাইল এটুকু যদি একটা ইমেজ হিসাবে দেন, সেটাও কিন্তু একই রকম আউটপুট আসবে, কালার টালার সব ঠিক থাকলে বোঝা যাবে না। বাট এটা কি আসলে ইমেজ? এই লেখাটুকু? না স্যার। আচ্ছা, তো আমরা ইমেজ হিসেবে কোনগুলাকে নিব বলেন তো? যেগুলো আমরা সিএসএস এ কোড করতে পারবো না সেগুলোকে আমরা ইমেজ হিসেবে নিব। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইমেজ হিসেবেও দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও দিতে পারি, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি তো ভাইয়া। এখন আপনি কোনটা এখানে কোনটা ইউজ করবেন? ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন নাকি ইমেজ হিসেবে ইউজ করবেন? স্যার কালার হিসেবে স্যার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেও কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড ইমেজও যদি আপনি এই কালারটা নিয়ে দেন সেটাও কিন্তু হবে। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কখন ইউজ করব? যেটা আমরা সিএসএস এ মানে জেনারেট করতে পারবো না কোনোভাবে, তখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব বা ইমেজ হিসাবে ইউজ করব। এইখানে দেখেন, এই যে একটা ইমেজ আছে, এই ইমেজের চারপাশে কিন্তু একটা শ্যাডো আছে। আমরা কি সিএসএস এর মাধ্যমে শ্যাডোটা দিতে পারবো? হ্যালো? দেওয়া যাবে ভাইয়া। দেওয়া যাবে স্যার। আচ্ছা, তো যখন আমরা পিএইচডি থেকে এই ছবিটা মানে ক্রপ করব, তখন কিন্তু আমরা এই শ্যাডোগুলো বাদ দিয়ে ক্রপ করব, কারণ যেটা এটা আমরা সিএসএস এ ডিফাইন করে দিতে পারবো এবং পরবর্তীতে ইজিলি কাস্টমাইজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে শুধু এই ইমেজটা নিলেই হয়ে যাচ্ছে। এখন দেখেন, ইমেজের মধ্যেও কিন্তু কিছু কিছু কন্টেন্ট আছে যে এগুলো দেখলেও মনে হচ্ছে যে এটা সিএসএস দিয়ে বা এইচটিএমএল দিয়ে করা সম্ভব। তো যেহেতু পুরোটাই একটা মানে জেপিজিতে আছে, তো বোঝা যাচ্ছে না যে এটা আসলে পরবর্তীতে এর মধ্যে কোনো অ্যানিমেশন টেশন অ্যাড করা আছে কিনা। তো ধরে নিতে হবে এক্ষেত্রে যে যেহেতু এই শেপটা এইভাবে হুবহু করা যায় না সিএসএস দিয়ে, তো এই পুরোটা একটা ইমেজ হিসেবে ধরে নিতে হবে এইটা। বুঝতে পারছেন? এই যে দেখেন, এগুলা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে ইজিলি করা যাবে, বাট এই পুরো শেপটা কিন্তু করা যাচ্ছে না। বা এখানে যেহেতু একটা ইমেজ বা পিএসডি ফাইল হিসেবে আছে, সেহেতু কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে এইগুলার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো কিনা। এই জন্য এটা একটা ইমেজ হিসাবেই নিতে হবে। কিন্তু যদি আপনাকে প্রোটোটাইপ দেওয়া হয়, সেখানে আপনি প্লে করে দেখলেন যে আসলে এই বাটনগুলোতে ক্লিক করলে বা এখানে ছবিতে ক্লিক করলে এগুলো চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর এটাকে পুরোপুরি ইমেজ হিসেবে নেওয়ার সুযোগ নেই। আমাদেরকে এরকম যেরকম আছে এইচটিএমএল দিয়ে এরকম করে ট্রাই করতে হবে। এই সেম এই যে আইকন গুলো আছে, এগুলো বাদ দিয়ে এই যে স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে করা সম্ভব। এই যে বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আছে, এগুলো কিন্তু ইজিলি করা সম্ভব। তো এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই আপাতত, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, পুরোটা একটা ইমেজ হিসাবে নিচ্ছি আমরা। আর এখানে দেখেন শ্যাডো গুলো আছে, এটা আমরা সিএসএস দিয়ে জেনারেট করতে পারবো এবং ইজিলি কাস্টমাইজ করতে পারবো। শ্যাডোর কালার আমরা চেঞ্জ করতে পারবো, লেন্স চেঞ্জ করতে পারবো, বা হোভার করলে এই শ্যাডোটা অ্যানিমেট করতে পারবো। তো এই জন্য আমরা এই শ্যাডোটা নিব না, জাস্ট ইমেজটা নিব এবং আমাদের এই স্টাইলের মতো করে, সরি ডিজাইনের মতো করে স্টাইল করব। আর দেখেন, এই যে পিছনে একটা ইমেজ আছে এইটার, দেখতে পাচ্ছেন?
জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো পিছনে ইমেজ আছে, তার মানে কি এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখন পর্যন্ত সিএসএস এ ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে অ্যাপ্লাই করছি। তো এটা আপনারা চাইলে পজিশন দিয়ে ব্যাক মানে এইচটিএমএল এ এই ইমেজটা নিতে পারেন, নিয়ে পজিশন অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন। আর সবচেয়ে সহজ হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করা, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দিয়ে ইউজ করা। তো এখানে ফোরগ্রাউন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানেও একই অবস্থা মূলত। আর এইখানে দেখেন এই যে আইকন আছে কিছু বা কিছু ছবি আছে। তো আপনাকে যদি বলে দেওয়া হয় যে কোনো ফন্ট আইকন ফন্ট থেকে ইউজ করা হয়েছে কিনা বা এগুলা আর কোনো ছবি থেকে ইউজ করা হয়েছে কিনা যদি না বলে দেওয়া হয়, আপনি যদি খুঁজেও না পান বা জানেনও যে কোথায় পাইতে হবে, সেক্ষেত্রে আপনি এগুলা ইউজ করবেন, ইমেজ হিসেবে ইউজ করবেন। তো এক্ষেত্রে পিএনজি ইউজ করা বেটার, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হলে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য খাবে। এখন সাদা আছে এবং এই আইকনগুলো ফাঁকা জায়গাও কিন্তু সাদা আছে, সো আসলে বোঝা যাচ্ছে না। আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের হয় আর এই আইকনটা যখন আপনি ক্রপ করবেন তখন যদি এটা এরকমই থাকে, সাদাই থাকে, তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে। তো সেটা আমি পিএইচডি যখন করব তখন দেখব। তো এটা আপনি কখন আইকন হিসাবে ইউজ করবেন, মানে আইকন ফন্ট ইউজ করবেন আর কখন ইমেজ হিসাবে ইউজ করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এইখানে যে ফুটারে আছে কয়েকটা টেক্সট আছে। তো এই টেক্সট গুলো আসলে কি হবে? লিংক হবে, মানে বাটন হবে, না লিংক হবে, নাকি জাস্ট এই টেক্সটই থাকবে, না কি হবে আসলে? লিংক হবে। লিংক আচ্ছা, হবে ভাইয়া। কেন লিংক হবে? কারণ এগুলো হচ্ছে একটা মেনু বার। আচ্ছা, মেনু সেটা তো আর আমি বুঝতে পারতেছি না। ভাইয়া এটা দিয়ে আসলে মানে কোনো লেখা বোঝাচ্ছে না, মানে হোমে যাওয়ার জন্য কি ফিচারে যাওয়ার জন্য বোঝাচ্ছে এই হ্যাঁ, ধরনের। সেটাই তো। আমাদেরকে কিন্তু এই ডিজাইন দেখে যেহেতু একটা ছবি বা পিএইচডি ফাইলও কিন্তু এরকমই থাকবে, জাস্ট অ্যাসেট গুলো আমরা ইজিলি এক্সট্রাক্ট করতে পারবো, এছাড়া আর কিছুই না কিন্তু। তো সেই সব ছবি দেখেই কিন্তু মূলত আমাদেরকে আইডিয়া করে নিতে হবে যে আসলে কি কন্টেন্টটা কি হইতে পারে ওয়েবের ওয়ার্ল্ডে। তো এটা যদি আমরা মানে আইডেন্টিফাই করতে না পারি, আলটিমেটলি কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ কি দিছে সেটাই বুঝতে পারবো না। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে বলে বুঝাই দিবে না যে এই যে ফুটারে যেগুলো আছে এগুলা ইমেজ না, এগুলো হচ্ছে আইকন ফন্ট, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে নিজেদেরকে। তো এই কন্টেন্ট গুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে কি বলতে যাচ্ছে। এখানে সোশ্যাল আইকন আছে। তো দেখেন সোশ্যাল আইকনই কিন্তু আমরা বলতেছি, সোশ্যাল ইমেজ বলতেছি না কিন্তু, বা ইমেজ হিসেবে ধরারও সুযোগ নেই, যেহেতু আমরা জানি যে এগুলো আইকন মানে ফন্ট দিয়েই করা সম্ভব। তো সেই ফন্ট হচ্ছে আইকন ফন্ট। আইকন ফন্টের বিভিন্ন নাম আছে, ফন্ট অসাম আছে, আইকন মুন আছে। তো এইগুলো আপনারা সামনে আরো জেনে যাবেন বা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন কি কি আইকন ফন্ট আছে। তো যেটা যেভাবে আসলে যতদূর সম্ভব ইমেজ আমরা অ্যাভয়েড করব, যেটা সিএসএস দিয়ে বা এইচটিএমএল দিয়ে নেটিভলি আমরা জেনারেট করতে পারবো, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস এর কোডই ইউজ করব। এখন দেখেন এখানে ছবির মধ্যে জেএস এইচটিএমএল সিএসএস এরকম আছে। তো এটা একটা ছবি হিসাবেই নিব, আদারওয়াইজ আপনারা যদি এই জেএস এই ধরেন এই পিঙ্ক কালারের বক্সের মধ্যে জেএস যেভাবে লেখা আছে এভাবে যদি শো করাইতে চান, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়, এফিশিয়েন্ট হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু এই পুরোটারই কিন্তু একটা ইমেজ হিসেবেই ধরে নিব। তারপর দেখেন এই যে এখানে যে লার্ন মোড আছে, এখানে অনেকে বাটন ইউজ করেন, আবার অনেকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেন, আবার অনেকে বাটনের মধ্যে অ্যাঙ্কর দেন, অ্যাঙ্করের মধ্যে বাটন দেন, যে কোনো একটা ইউজ করবেন। এইটা যদি মনে হয় যে আপনার অন্য কোনো পেজে নিয়ে যাবে বা অন্য কোনো জায়গাকে আমি ডিরেক্ট করবে বা এই পেজের মধ্যে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন।
আর যদি মনে হয় যে এটা ধরেন নর্মাল একটা মেনু বার, এটা ক্লিক করলে একটা মেনু ওপেন হবে, বা মানে কোথাও নেভিগেশন করবে না, বা কোনো রিসোর্সের সাথে আমরা কোনো রিসোর্স ডাউনলোড করতে পারবো না, সেক্ষেত্রে আপনারা এটা বাটন হিসেবে ইউজ করবেন। যেমন ইনপুটের ক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে ইনপুট দেখছি আমরা, ইনপুট টাইপ বাটন দেখছি। তো এই বাটনগুলোর কাজ কিন্তু এরকম হয়, আর অ্যাঙ্করের কাজ কিন্তু আলাদা। তো এগুলো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে নিজে নিজে। তারপরে দেখেন এই যে ট্রাস্টেড কোম্পানিজ, লাইক এইগুলো কিন্তু এক একটা কোম্পানির লোগো আছে। তো নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যে এই লোগোগুলোতে যখন আপনি মানে ক্লিক করতে চান, তো ক্লিক করলে কিন্তু এই যে লোগোর যে কোম্পানি আছে, রেসপেক্টিভ যে কোম্পানি আছে, সেই কোম্পানির পেজে চলে যাবে। মানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনাকে এই লোগোগুলা দিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি নর্মালি ডিভের মধ্যে দিয়ে করলেও হবে, বা শুধু ইমেজ রেখে করলেও হবে। এটা আপনার ডিজাইনের উপর প্রয়োজন ডিপেন্ড করতেছে। তো যদি আপনার মনে হয় যে আপনার ডিজাইনে মনে হচ্ছে যে এগুলো ক্লিক করলে আপনার এই ডেস্টিনেশন গুলাই, মানে এই কোম্পানির পেজগুলো ওপেন হবে, সেক্ষেত্রে আপনারা অ্যাঙ্কর ইউজ করবেন। যখনই আমরা লিংক দিতে যাব কোনো কিছুতে, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ইউজ করব। আর যদি কোনো লিংকের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা বাটন ইউজ করব। এই যে দেখেন ওয়াচ ডেমো ভিডিও, তো এটা একটা বাটন হইতে পারে। যদি এই বাটন মানে এই বাটনটায় ক্লিক করলে যদি আমরা এই পেজে এই ভিডিওটা, ধরেন একটা ভিডিও এখানে আছে, এটা প্লে হবে, সেক্ষেত্রে আমরা এখানে বাটন ইউজ করব। আবার এইটা যে এই বাটনটা আছে, এই বাটনটা তৈরি করতে হলে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। যেহেতু ট্রাই ফর ফ্রি, মানে এই ফ্রিতে যখন আমরা ট্রাই করতে যাই, সেক্ষেত্রে আমাদের হয়তো অন্য কোনো পেজে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, রেজিস্ট্রেশন পেজ বা সাবস্ক্রিপশন পেজে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে এখানে। আর অপাসিটি আর কালারের পার্থক্যটা বুঝছেন? তাপস ভাই, জি স্যার। কি বুঝছেন একটু বলেন তো। কালার আছে স্যার, যেটা আহ, আমরা সিএসএস দিয়ে ব্যবহার করতে পারবো, কালার যেটা। অপাসিটিও তো কালার দিয়ে সিএসএস দিয়ে ব্যবহার করা যায়। তো অপাসিটি স্যার, আমরা অপাসিটি কমাইতে পারবো, কালারের এই যেটা রেশিও বা আছে, পিক্সেলটা আছে, ওইটা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো স্যার। কালারের পিক্সেল বলতে আমি বুঝতে নাই। কালারের যে রেশিওটা আছে স্যার। কালারের রেশিও বলতে কালার, ওটা আমি বলতে পাইতেছি না ভাই সেটা, কিন্তু ওই যে কালারটাকে একটু ইয়া আচ্ছা, আসলে ট্রান্সপারেন্ট। স্যার, আসলে ভাইয়া ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্যই তো জি ওপাসিটিটা ইউজ করা হয়। জি স্যার, জি স্যার। ব্রাইটনেসের না, ব্রাইটনেসের সাথে না আসলে রিলেটেড, ওই এটা হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে রিলেটেড। অপাসিটি ও আচ্ছা, জি জি জি। স্বচ্ছতার সাথে। আপনার যদি দেখেন যে কোনো ডিজাইনে ধরেন এখানে সাদা আছে, তো এই সেকশনটার আমরা একটা প্র্যাকটিস করছিলাম খুব সম্ভবত, যেখানে হচ্ছে আপনাদের ওই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল, এই যে কালারটা আছে। তো এই এই সেকশনটার, সরি এই কলামটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দুইটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অপাসিটি ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা দুইটা একসাথে দেখতে পারবো না। অপাসিটি ইউজ করলে হবে কি, আপনার এই উপরেরটা যদি আপনি অপাসিটি ইউজ করেন, সেটা হাফ স্বচ্ছ হবে। ধরেন অপাসিটি ভ্যালু দিলেন 0.5, সেক্ষেত্রে সেটা আপনার হাফ স্বচ্ছ হবে, হাফ অস্বচ্ছ হবে। মানে আপনি দেখতে পারবেন উপরেরটাও আবছায়া দেখতে পারবেন, নিচেরটাও অর্ধেক দেখতে পারবেন, এরকম। ব্যাকগ্রাউন্ড কালারের অপাসিটি দেখছিলাম আমরা। তারপর হচ্ছে এই এই কলাম লেভেলে বা এলিমেন্ট লেভেলে, কন্টেন্ট লেভেলে যখন আমরা অপাসিটি ইউজ করব, তখন একটার মধ্যে দিয়ে আরেকটা দেখা যাবে। তো
এখানে দেখেন এই যে এই আইকনটার মধ্য দিয়ে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আসলে দেখা যাচ্ছে না বা ওরকম স্বচ্ছ না, সেক্ষেত্রে এই আইকনটার কালার ইউজ করতে হবে আমাদেরকে। আইকনটার অপাসিটি কিন্তু আলাদা, এই কালারের উপরেও কিন্তু আপনি অপাসিটি ইউজ করতে পারেন।